কে কিউট, মাম্মি না তুমি? আমি অনেক ভালোবাসি তোমাকে। মিস কখন খারাপ হবে কখন ভালো হবে সেটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ। একটা সিচুয়েশন আসলে বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে আছরের পরের সময়টাতে, এই তো বসেই আছি। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা ভিডিওটা দেখা শুরু করেছো, সত্য করে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এখন হয়তো অনেকেই ভাবছো আপু ইফতারের টাইমে তুমি বসে আছো, তাহলে ইফতারি বানাচ্ছ না কেন, এটা সেটা অনেক রকমের কোশ্চেন কিন্তু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি জানি না আমাকে দেখে তোমরা কতটুকু বুঝতে পারছো, আমি কিন্তু একদমই ফিট নেই। মানে আমার শরীরটা ভীষণ খারাপ, এত খারাপ যাচ্ছে যেটা আসলে বলে বোঝাতে পারবো না তোমাদের। সারাদিন তেমন কিছুই করা হয়নি। তো ইচ্ছা ছিল গতকালকেই, যখন তোমাদের সঙ্গে শপিং ব্লগটা শেয়ার করেছি, যে আজকে থেকে প্রপার সুন্দর একটা ব্লগ শেয়ার করব। তবে আমরা যতই পরিকল্পনা করি না কেন, আল্লাহর পরিকল্পনার কাছে কিন্তু আমাদের সব কিছুই তুচ্ছ। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লাম, এত বেশি সর্দি লেগেছে আমার। আসলে নর্মালি হয় কি, আমার মাঝে মধ্যে সর্দি লেগে যায়, সেটার একটা কারণ হচ্ছে যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি, বাইরে গেলে ধুলাবালি লাগলে, কিন্তু আমার কখনো ওষুধ খেতে হয় না। কালকে হচ্ছে এত সর্দি লেগেছে, মানে আমি হচ্ছে একটু কালকেও বাইরে গিয়েছিলাম, কেল্লার মোড়ে গিয়েছিলাম। তো টুকটাক এই তো জামার লেস, তারপরে সুতা টুতা টুকটাক জিনিসপত্র কিনতে। তো ওখান থেকেই প্রথম হচ্ছে মানে মনে হচ্ছিল যে আমি একদমই ঠিক নেই, আমার শরীরটা আর চলছে না, খুবই খারাপ লাগছে। তো বাসায় আসছি, আসার পর রেস্ট নিয়েছি। মানে আমার হাত পা কেন যেন একদম ভেঙে যাচ্ছিলো, মনে হচ্ছিল আমি অনেক দিন যাবত অসুস্থ, বাট সারাদিন কিন্তু একদম নর্মাল ছিলাম, ফিট ছিলাম। ভোর রাতে খাবারও খেতে পারিনি, আমার হচ্ছে জাস্ট 4টা লোকমা খেয়েছিলাম, আমি খেতে পারিনি, উঠে গেছি। তো খাওয়ার পর থেকে মানে ওঠার পর থেকে আমার অবস্থাটা এত বেশি খারাপ হয়েছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না। আমি শূন্যের উপরে হাঁটছি, মনে হচ্ছে আমার শরীরে কোনো এনার্জি নেই, আমি একদম শূন্যের উপরে হাঁটছি। আমার মানে কেউ আমাকে হয়তো বা কী বলবো, হয় না যে বাতাসে কিছু উড়ে গেলে ঘুরে ঘুরে চলে যায়, তো আমার ওরকম মনে হচ্ছিলো, এত বেশি টায়ার্ড লাগছিল, হাত পা কাঁপছিল। তো আমার হাজব্যান্ড তো রীতিমতো ভয় পেয়ে গেছে, আবার আজানও দিয়ে দিয়েছিল। আজানের পরেও ও অনেকক্ষণ ঘুমায়নি, আমি ঘুমানোর আগ পর্যন্ত জেগেই ছিল। আমি যে কিভাবে ঘুমিয়েছি আমি জানি না, আল্লাহ আল্লাহ বলতে বলতে ঘুমিয়ে গেছি। মানে এত বেশি খারাপ লাগছিল, এত সিকনেস লাগছিল, নিজের কাছে মনে হচ্ছিল মানে খুব, মানে কী বলবো, খুব অসুস্থ আমি। মানে আমার শরীরটা আমার নিয়ন্ত্রণে ছিল না, ভারসাম্যহীন হয়ে গেছি এরকম মনে হচ্ছিল। দেন ঘুম থেকে ওঠার পরে লাইক বেটার ফিল, বাট ততটাও না, কারণ হাঁটতে পারছিলাম না। মানে এদিকে হাঁটি ওদিকে চলে যাই এরকম লাগছিল, মনে হচ্ছিল আমি নেশা করেছি। তার একটা কারণ হচ্ছে আমি ঠান্ডার ওষুধ খেয়েছিলাম কালকে ফার্স্ট টাইম। কখনোই আমি ঠান্ডা নাপা টাপা খাই না, 2 দিনের মধ্যে আমার ঠান্ডা এমনি মানে কমে যায় সর্দি লাগলে। তো কালকে আমি দুপুরে একটা নাপাও খেয়েছি, রাতেবেলা আমার হাজব্যান্ড ওষুধও দিয়েছে আমাকে, যে তুমি এই ওষুধটা হচ্ছে খেতে পারো, এটা খুব ভালো, তোমার ঠান্ডা কমে যাবে, যেহেতু নাক দিয়ে পানি পড়ছে। দেন ওটা খেয়েছি, ওটা খাওয়ার পর থেকে মানে ঠান্ডার ওষুধ খাওয়ার পর থেকে মাথা ঝিমঝিম করতেছে, শক্তি পাচ্ছি না, কেমন যেন লাগছে। দেন আজকে আমি খাইনি, যে আমার শরীর এমনি ঠিক হয়ে যাবে। আর তাছাড়া মানে একদমই খাবার খেতে পারি না রোজা আসার পর থেকে, টোটালি মনে হয় আমি এই তো আজকে কতগুলো রোজা চলে গেল, এর মধ্যে আমার মনে হয় না সবগুলো রোজা মিলে আমি 1 কেজি চালের ভাত, 1 কেজি হাফ কেজি চালের ভাতও খাইনি। 1 কেজি তো অনেক পরের কথা, নিজের বাবাও অত বেশি খেতে পারে না। মানে তারপরে হচ্ছে কথা বলছি আর হাঁপিয়ে যাচ্ছি আমি। সারাদিন শুয়ে বসেছিলাম, একটু কাজ করতে মন চাচ্ছিল না, হাত পা ভেঙে যাচ্ছিল, যদি কিছু করতে নেই মাথা ঘুরতেছিল, মনে হচ্ছিল আমি শূন্যের উপরে ভাসছি, এরকম লাগছে। দেন আমার হেল্পিং হ্যান্ডকে ফোন দিলাম যে আপা আমার শরীরটা ভালো নেই, আজকে আপনি একটু তাড়াতাড়ি আসেন, একটু এক্সট্রা কাজ করে দিবেন আমাকে। তো উনি আসছে, আসার পরে মোটামুটি আজকে আমাকে অনেক কাজ করে দিয়েছে। আজকে বিছানার চাদর উঠানোর ডেট ছিল, কারণ আমার বেবি যেহেতু অনেক ছোটো, সারাদিন তো খেলাধুলা করে, তো ময়লা হয়ে যায়।
তো সেটা চেঞ্জ করেছি। ঘরের টুকটাক কাজ শপিং টপিং দিয়ে পুরো একটা খাট মানে একদম ব্লক ছিল, ওইগুলাও হচ্ছে ক্লিন করা দরকার ছিল। বাট ক্লিন বলতে হচ্ছে ওইগুলো গুছিয়ে রাখা দরকার ছিল। আমি বসে বসে সকালবেলা সেই কাজগুলোই করেছি, যেগুলো গিফটে সেগুলো আলাদা করেছি, আমাদেরগুলো আলাদা করেছি। বাট সেগুলো আলমারিতে রাখার মতো সিচুয়েশনটাই হয়নি, ইচ্ছাই করেনি যে দাঁড়িয়ে আলমারিটা গুছাই, আর আলমারিটা এত বেশি এলোমেলো হয়ে গেছে। দেন আমার হেল্পিং হ্যান্ড সব কিছু আবার এই রুম থেকে আমার বেডরুমে রেখে আসছে, আমাকে রেখে দেন। রাতেবেলা ওর বাবা যখন আসবে দুজনে গল্প করতে করতে ওর বাবা গুছিয়ে দিবে, আমি রেখে দিব, হয়ে যাবে হাতে হাতে। নিজের বাবা তো অনেক টেনশন করে আমার কিছু হলে, অনেকবার ফোন দিয়েছে, আজকে লেট করেও গেছে। দেন আবার বলেছে বেশি খারাপ লাগলে আমাকে কল দিও, আমি সাথে সাথে চলে আসবো। আমি অ্যাকচুয়ালি ওখানে একদমই প্রেশার দিতে চাই না, কারণ অনেক প্রেশার যাচ্ছে, যেহেতু ঈদের সময়টাতে অনেক বেশি দৌড়াদৌড়ির উপরে থাকে। আজকে আবার হচ্ছে মিরপুর যেতে হবে, আমাকে ফোন দিয়ে বললো। আমি বললাম আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, তুমি যাও, আর যদি আমার বেশি খারাপ লাগে আমি সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাকে নক দিব। তো এইভাবেই আমার বাচ্চা উঠছে, ও ঘুমাতে পারেনি, আমার বাচ্চাটা অনেক রাতে ঘুমিয়েছে, ওর উত্তর তো অনেক লেট হয়েছে, 9:30 বেজে গেছে। ওকে কোনো রকম গোসল করিয়েছে, গোসল করে ওকে দুধ রুটি খাওয়াই দিছি বসে বসে। আমার প্রিন্সেস এত বেশি লক্ষ্মী, মানে কি বলবো, এমনিতে প্রচুর দুষ্টামি করে, বকাও খায় অনেক আমার এই দুষ্ট করার জন্য। বাট আমি যখন অসুস্থ থাকবো বা আমার যদি কিছু হয়, একদম আমার ধারে পাশে আসবে না, আমাকে অনেক ডিস্টার্ব করবে। সকাল থেকে আমাকে কয়েকবার বলছে মাম্মি অনেক ভালোবাসি তোমাকে, মিস ইউ মাম্মি, তোমার কিছু হলে আমি কাকে মাম্মি বলবো, তুমি কি আবার ডাক্তার বাসায় চলে যাবে নাকি, মানে এত প্রশ্ন ওর। তো আমি বললাম যে আমার কিছুই হবে না, তুমি শুধু বলো আল্লাহ মাম্মিকে সুস্থ করে দাও। অ্যাকচুয়ালি আমি যে মানে অসুস্থ বিষয়টা তা না, ঠান্ডা তো সর্দি অ্যাজ ইউজুয়াল নর্মাল লাগে এটা, বাট এবারে বিষয়টা না আলাদা। মানে চোখ, আমার এই ডান পাশের চোখ থেকে শুরু করে পুরো মাথাটা ব্যথা করছিল, মানে এত ভার হয়ে আছে, 2 নাক বন্ধ হয়ে আছে, নাক নিঃশ্বাস নিতে পারছি না, মানে কেমন একটা সিচুয়েশন আসলে বোঝাতে পারবো না। তার উপরে ঠান্ডার ওষুধ কখনো খাই না, তো অভ্যাস নেই, বহুত বছর আগে খেয়েছিলাম, অনেক বছর, আমার বিয়ের পরে আমার মনে পড়ে আমি ঠান্ডার ওষুধ খেয়েছি। তো এটা হঠাৎ করে আমার শরীরে হয়তো বা কী বলবো নিতে পারছিল না। যাই হোক সব কিছু মিলিয়ে তো হেল্পিং হ্যান্ড মোটামুটি সব কাজ করে দিয়ে গেছে। একটু পেঁয়াজ, তারপরে হচ্ছে শাক টাক বাছাই রাখছি, যে একটু মুরগি রান্না করবো, শাক করবো, একটু পটল ভাজি, এনাফ, পাশে কিছু করবো না। আমার প্রিন্সেস তো অলরেডি কিছুই খায়নি। এখন মানে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বাজে, একটু শুয়েছিলাম না, ঘুম ঘুম চলে আসছে, মানে 4টা বাজে। আমার বাচ্চা আমাকে একবারও ডাকেনি যে মাম্মি আমি খাবো, আমার ক্ষুধা লেগেছে। আমি উঠে বললাম বাবা তোমার ক্ষুধা লেগেছে না, বললো না মাম্মি সমস্যা নেই, আমি অন্য একটা কিছু খেয়ে নিব। তো এই জন্যই বলি যে আল্লাহ আমাকে এত লক্ষ্যে একটা মেয়ে দিয়েছে, আমি সবসময় শুক্রিয়া আদায় করি। দেন হচ্ছে রান্না বসাইছি, মানে খুব কী বলবো ক্লান্ত লাগছিল, ভাত বসাইছি আর ওকে একটা বানানা খাওয়াই দিয়েছি যে আপাতত এটা খাও, দেন তোমাকে ভাত খাইয়ে দিচ্ছি। তো মাছের তরকারি ছিল ফ্রিজে। নর্মালি আমার বাচ্চাকে আমি বাসি খাবার কখনো দেই না, আমি নিজেও খাই না, বাসি খাবারে কিন্তু গ্যাস্ট্রিক অনেক বেশি সমস্যা করে। তো যে খাবার থাকে ওটা না আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেওয়া হয়, উনিই নিয়ে যায়। আর ওনাকে বলি আমি এটা গতকালকের তরকারি, আপনি কি নেবেন? তো ওরা আপা মাঝে মাঝে বলে থেকে গেলে আমার জন্য রেখে দিন, ফালাইয়েন না। তো কলিজা ছিল, কলিজা, মাছ, ডাল সব পাপাকে দিয়ে দিছি, একটু ভাজি বানিয়েছি, ওটা দিয়ে আমার প্রিন্সেসকে খাওয়াইছি। কারণ মুরগির মাংস ভিজবে, রান্না করবো, অনেক লেট হয়ে যাবে, 4টা মানে সেই বিকাল হয়ে গেছে। দেন এই তো মোটামুটি এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি, বাচ্চাকে খাইয়ে বসে আছি, যে বাকিটা পরে করবো। আর বাবা ফোন দিয়েছে, বলছে কিচ্ছু করতে হবে না, আমি প্রয়োজনে ফল টল খেয়ে মানে সেহরি খাবো, তোমার রান্না বান্না করতে হবে না। বললাম তোমার না হয় খেতে হবে না আমার প্রিন্সেস। তো আমার প্রিন্সেস আমার সাইড থেকে বলতেছিল সমস্যা নেই মাম্মি, আমি ভাত খাবো না, আমি অন্য কিছু খেয়ে নেবো। তো বললাম তুমি তো এইভাবেই ভাত চোরা, তোমার তো ভাত খেতে এমনিই ভালো লাগে না, তুমি আবার অন্য কিছু খেয়ে নেবা। তো যাই হোক শুক্রিয়া দিন শেষে সব কিছুর জন্য, কারণ মাম্মি আসতে বাবা গান গাচ্ছে জানালার উপরে উঠে। তো শুক্রিয়া সব কিছুর জন্য। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা আমাকে যথেষ্ট বোঝে, সাপোর্ট করে। আমার হেল্পিং হ্যান্ড আজকে বলতেছিল যে আপা একবারও তো নিজেকে দেখলাম না আপনাকে বিরক্ত করতে, প্রতিদিন কত পিছনে ঘুরঘুর করে জ্বালায়। বললাম আমার শরীর খারাপ থাকলেও কখনোই আমাকে ডিস্টার্ব করে না, একটু পর পর আসবে, মাম্মি অনেক ভালোবাসি তোমায়, আমার গুড মাম্মি, কিচ্ছু হবে না, তুমি গুড হয়ে যাবে। তো ওর থেকে এই কথাগুলো শুনলে না সত্যি আমি একদম কি বলবো আবেগ আপ্লুত হয়ে যাই, মনে হয় মুহূর্তে সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো লাগছে, বাট ক্লান্তি কাটছে না। এটা হয়তো বা খাওয়া দাওয়ার জন্য হতে পারে, যেহেতু রোজা আসার পর থেকে টোটালি খাওয়া দাওয়া হয় না, আমার মনে হয় আমার প্রেশার লো হয়ে গেছে। তো সব কিছু মিলে দেখা যাক ইনশাল্লাহ। এখন হচ্ছে টুকটাক কাজ করব, ইফতারি বানানোর
কি বলবো, ইফতারি বানাবোই না, বানানোর মতো উপায় নেই সেটাও না, কারণ ছোলা বুট টুট কিছুই ভিজাইনি। আর আমার গত রাতে সেহরির পরে আমার অবস্থা দেখে আমার হাজব্যান্ডটা অনেক বেশি টেনশনে পড়ে গেছিলো, কারণ এই সময়টাতে অনেক বেশি ব্যস্ততায় থাকে, ও আমাকে একদমই টেক কেয়ার করতে পারবে না এটার জন্য। তো সব কিছু মিলে আমার মনে হয় কি মনের জোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যে আজকে সারাদিন যতটুকু কাজ করেছি, আমার এই যে আমি কথা বলতেছি আমার হাত অলরেডি কাঁপছে। আমি তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, আমার হাত পা কাঁপছে। তো দেখা যায় আমার যেহেতু একটা বেবি আছে, আর শুয়ে বসে থাকলে না মনে হয় আরও বেশি খারাপ লাগে। একটু উঠে কিছু করলে ভালো লাগে, একটু মাথায় পানি দিলাম, গোসল করলাম, দেন মনে হলো যে না ইটস ওকে, এখন একটু কিছু করতে পারবো। হেল্পিং হ্যান্ড চলে গেছে 4:30টার দিকে। তো বলতেছে আপা আমাকে হচ্ছে ফোন দিয়েন যদি আপনার বেশি খারাপ লাগে, ভাইয়া তো আস্তে আস্তে অনেক রাত হবে। আমার সমস্যা নেই, আমি এখন ঠিক আছি। আমি যে জানি না আসলে কী হয়েছে আমার, যাই হোক ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার দেখা যায় কি, মানে সুস্থতা অসুস্থতা আমি মনে করি আল্লাহর নিয়ামত। আল্লাহ চাইলে যেই কোনো মুহূর্তে আবার সুস্থ হয়ে যাব। কালকে এত বেশি ভালো ছিলাম, বুঝতে পারছো, আমি শপিংয়ে গেছি, গেলাম মোড়ে টুকটাক কেনাকাটা করতে গেছি, তাও বাচ্চাকে নিয়ে। ওর বাবা বলছিল রেখে যাইতে। তো এই তো আসলে কখন খারাপ হবে কখন ভালো হবে সেটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহই জানে। তো ভাবলাম আজকে তো কোনো ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করাই হয়নি, সারাদিন কিছুই করিনি, ভিডিও তো দূরের কথা। কয়েকবার শুধু মোবাইলটা অন করেছি, কিছু আপুদের ভিডিও দেখেছি বলতে অন করে রেখে দিয়েছি, সত্যি কথা যেটা। কারণ মোবাইল হাত দিয়ে ধরে ভিডিও দেখার মতো ধৈর্য ছিল না। যতক্ষণ কাপড় গুছিয়েছি একটা ভিডিও ছেড়ে রেখেছি, একটা কমেন্ট করে শেষ হয়েছে, আবার একটা অটো চলে আসছে, এইভাবেই আজকে হচ্ছে মোবাইলের কাজটা গিয়েছে। তো যেহেতু তোমাদের সঙ্গে কোনো ভিডিও করা হয়নি, ভাবলাম কেননা আমি কেমন আছি একটা আপডেট দেই। আমার অনেক কাপড় আছে, আমি ভিডিও না দিলে কিন্তু আমাকে প্রশ্ন করে, ইনবক্স করে যে আপু কেন ভিডিও দাওনি, সমস্যা কি। তো ওই জায়গা থেকে আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব, আর দায়িত্ববোধের জায়গা থেকেই হচ্ছে ভিডিওটা করলাম। আর এই যে আমার রুক্ষ সূক্ষ্ম সোনা পাখি চলে এসেছে, কারণ আমার বাচ্চার চুলটাও আজকে আমি বেঁধে দিতে পারি। নিজে নিজে সেজেছো, লিপস্টিক দিয়েছো, দেখি না বাবা আমার কি কিউট, মাম্মি না তুমি? বলে আমি কিউট কেন এত? মাশাআল্লাহ বলো বাবা। ও আমাকে একটা প্রশ্ন সব সময় বলে, মাম্মি আমাকে সবাই কেন কিউট বলে, আমি এত কিউট কেন? সবাই আমাকে বলে তুমি তো অনেক কিউট, তুমি ছবির থেকেও বেশি কিউট। মানে নর্মালি হয় কি, যারা ওকে ওর বাবার সাথে শপিংয়ে গেলে তো দেখা যায় অনেক চাচুদের সঙ্গে ওর দেখা হয় দোকানে গেলে। তো যারা সবসময় ফেসবুকে দেখেছে, ওকে ইউটিউবে দেখেছে, তো তারা সরাসরি দেখলে বলে তুমি তো সরাসরি বেশি কিউট, এত কিউট কেন? তো আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে মাম্মি সবাই আমাকে কেন কিউট বলে। আমার পালিয়ে বাবা চুলগুলো এখন বেঁধে দিব, তাই না? কেন কেন বাঁধতে চাও না? আচ্ছা ঠিক আছে, আমি হাঁপিয়ে যাচ্ছি, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও আর লাইক করে দিও। বলে দিয়েছে, তো তোমরা কিন্তু ভুলে যেও না। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, লাভ করে দিবে।